তবে রে, বেশি পেকে যাচ্ছিস দিন দিন। কচু পোড়া না পাওয়া গেলেও এখানে করলা পাওয়া যায়, তোকে করলার জুস খাওয়াবো। এই বলে সজীবকে কোলে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল তৃপ্তি। সালমা চুপচাপ দাঁড়িয়ে দুই ভাই বোনের দুষ্টুমি দেখছিল। আজ অনেক দিন পর দুই ভাই বোনের দুষ্টুমি দেখে সালমাও একটু হেসে উঠল। বজলুর গাড়ি থেকে ব্যাগপত্র নামাচ্ছিল, এমন সময় বাড়ির ভেতর থেকে আমেনা হুড়মুড়িয়ে বেরিয়ে আসলেন। তিনি এসে সালমার হাত ধরে বলে উঠলেন, দেখছিস তোর মেয়ের কাণ্ড, তোরা এসে গেছিস আমাকে একটু জানালো না। বজলু সালমার পেছন থেকে বলল। আসসালামু আলাইকুম ভাবি। আমেনা বজলুরের দিকে তাকিয়ে হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো? এই তো ভাবি ভালো। আসো আসো, ভেতরে আসো। এই বলে আমেনা সালমার হাত ধরে টেনে বাড়ির ভেতর নিয়ে গেল। রাত 8টা বাজে। বিয়ের জন্য বরাদ্দ করা কমিউনিটি সেন্টারে আসছে সবাই। গায়ে হলুদের অনুষ্ঠান এখানে হবে। ইমন আর নীলা পাশাপাশি বসে আছে স্টেজের উপর। পার্লার থেকে নববধূকে আগে সাজিয়ে কমিউনিটি সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তৃপ্তি, সুমি আর নীলার মামাতো বোন নিধি, আরো অনেক মেয়ে এখনো পার্লারে। তৃপ্তির সাজা হয়ে গেছে। হলুদ শাড়ি পরেছে তৃপ্তি, খোপা করা চুলে বেলি, গাদা, গোলাপ দেওয়া, কপালে মাঝারি সাইজের লাল টিপ, চোখ দুটোতে তার কাজল আর আইলাইনার দেওয়া, মুখে হালকা মেকআপ, ঠোঁটে তার রক্তে রাঙা লাল লিপস্টিক। এই ধরনের লিপস্টিক দিতে চায়নি তৃপ্তি, কিন্তু পার্লারের মেয়েগুলো তাকে দিয়ে দেয়। সুমি আর নিধিও ঠিক একই রকম সেজেছে। সুমি আর নিধির সাজা শেষ হতেই পার্লার থেকে বেরিয়ে আসে তারা। নিজ পার্লারের বাহিরে দাঁড়িয়েছিল। সারাদিনে তৃপ্তি কাজ একবারও নিজের কাছে পায়নি নিজ। কেমন উসখুস করছে সে। তৃপ্তি, সুমি, নিধি পার্লার থেকে বেরিয়ে আসলো। নিদ্র অপলক দৃষ্টিতে তৃপ্তির দিকে তাকিয়ে রইল। চোখ দুটো যেন তার পড়ছেই না। মনে মনে বলে উঠলো নিদ্র, এই মেয়ে আমাকে বাঁচতে দেবে না। এই বসে হার্ট অ্যাটাক করে মরবো আমি। কোথাও লুকিয়ে রাখবো সোনার খনিকে? রক্ত যাবার ঠোঁট দুটো তোর, হলদে বরণ দেহ, দেখে যেন মনে হচ্ছে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করতে এসছে। বাহ নিদ্র, তুই তো কবিতা বানাতে শিখে গেছিস। কবে থেকে এই গুণ হলো তোর? নিজ মনে বলে হাসতে লাগলো নিদ্র। আর এদিকে যে তৃপ্তি, সুমি, নিধি কখন এসে তার সামনে দাঁড়িয়ে আছে সে বুঝতেই পারেনি। নেত্রকে আনমনা হয়ে দাঁড়িয়ে হাসতে দেখে তৃপ্তির চোখ দুটো ছোট ছোট করে ডান হাত দিয়ে নেত্রকে আস্তে করে ধাক্কা মারলো। নেত্র চমকে উঠে তৃপ্তির দিকে তাকালো। সুমি পাশ থেকে মিটিমিটি করে হেসে বলে উঠলো, ভাই, এইভাবে সারাদিন তাকিয়ে থাকলেও আপনার মন ভরবে না। এখন সেন্টারে যেতে হবে, তাড়াতাড়ি চলুন। ওদিকে নীলা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। সুমির কথায় হুঁশ ফেলে নিদ্র। নিদ্র তৃপ্তিকে রেগে কিছু বলতে চাচ্ছিল, এভাবে শাস্তি বারণ করেছিল সে। নীলার কাছে ওয়াদা করেছে নিদ্র যে এই 4 দিন তৃপ্তিকে কোনো প্রকার ধমক বা রেগে কথা বলতে পারবে না। সেই কারণে নিদ্র এখন তৃপ্তিকে কিছু বলতে পারছে না। সেন্টারের সামনে গাড়ি দাঁড়াতেই তৃপ্তি, সুমি, নিধি গাড়ি থেকে নেমে দাঁড়ালো। নিদ্র গাড়ি পার্ক করে তাদের কাছে আসলো। অতঃপর তারা কমিউনিটি সেন্টারের ভিতরে প্রবেশ করলো। কমিউনিটি সেন্টারের ভিতরে প্রবেশ করতে কোথা থেকে সজীব দৌড়ে এসে তৃপ্তির হাত ধরে বলল, বাহ আপু, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। কোথা থেকে এমন ভাবে সেজে আসছো? সজীবের কথা শুনে তৃপ্তি মুচকি হাসলো। ছোট ভাইয়ের প্রশংসা একটু লজ্জায় ফেলে দিল তৃপ্তিকে। সজীবের মাথার চুলগুলো একটু এদিক ওদিক ঠিক করে দিয়ে তৃপ্তি বলল, চল ওইদিকে যাই। এই বলে সজীবকে নিয়ে স্টেজের দিকে চলে আসলো তৃপ্তি। সাথে সুমি আর নিধিও স্টেজের উপরে উঠে নীলার পাশে বসলো তারা। নীলা চোখ বড় বড় করে তৃপ্তি, সুমি আর নিধির দিকে তাকিয়ে বলে উঠল, বিয়ে আমার হচ্ছে না তোদের? নিধি হেসে নিচু গলায় বলল, অবশ্যই তোমার আপু। তাহলে তোরা এমন করে সাজছিস কেন? এই আমার বরকে পটানোর ধান্দা নেই তো তোদের? হয়েই আছে আমাদের। নীলার কথা শুনে সুমি পাশ থেকে চট করে বলে উঠল। নীলা হেসে উঠল। তৃপ্তি আস্তে করে নীলাকে বলল, তোমার বর কই আপু? নীলার প্রথমে গোল গোল চোখে করে তৃপ্তির দিকে তাকালো, এরপর ঠোঁট টিপে হেসে বলল, এতক্ষণ এখানেই বসা ছিল, তোরা এসেছিস দেখে ওদিকে চলে গেছে। উনি হয়তো বুঝতে পেরেছে তোরা আমার কাছেই আসবি। দুলাভাই চলে গেছে না, তুই জোর করে ভাগিয়ে দিয়েছিস। নীলার কথা শুনে সুমি আবারও চট করে বলে উঠল। নীলা সুমির দিকে তাকিয়ে বলল, আমি জোর করে ভাগিয়ে দিয়েছি তো? তৃপ্তি, সুমি, নিধি চোখ বড় বড় করে নীলার দিকে তাকালো। সুমি বলে উঠল, ধন্য আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে। কোথায় একটু ভেবেছিলাম দুলাভাইয়ের সাথে মজা করব। এত মজা করা? এইটুকু বলেই থামলো নীলা, কারণ তার চোখ পড়েছে সজীবের দিকে। নীলা চট করে সজীবকে তৃপ্তির কাছ থেকে টান দিয়ে নিয়ে বলল, এই তোমার পিচ্ছি বর,
নে এবার যত খুশি মজা কর, আমার পিচ্চি বরকে আমি তোর কাছে সঁপে দিলাম। নীলার কথা শুনে সজীব বোকা চোখে নীলার দিকে তাকিয়ে রইল। তার মতো পিচ্ছি নাদুস নুদুসকে নীলা সমীর মতো শাকচুনির হাতে তুলে দিচ্ছে। নীলা সজীবকে চোখ টিপ মেরে বলল, কি আমার পিচ্চি বর, তোমার শালিকাকে একটু মজা দেখাও। সজীব এবার শুকনো ঢোক গেল। গ্রামের প্রতিশোধ নিচ্ছে নীলা। সজীব এটা বেশ বুঝতে পারছে। শেষ পর্যন্ত কি সজীব নিজেকে বাঁচাতে পারবে? সুমিত হাসতে হাসতে নীলার হাত থেকে টান দিয়ে সজীবকে নিজের কোলে নিয়েও গেছে। ডাইনি, শহরের বদমাস মাইয়া, শাকচুন্নি, লুচ্ছি, পেতনি, শেওড়া গাছের পিশাচনি, বুড়ি ছাড় বলছি, আমি আব্বুরে ডাক দিব। কে শোনে কার কথা? সজীবকে জাপটে জড়িয়ে ধরে ঘাড় লিপস্টিকে ঘেরা ঠোঁট দুটো সজীবের কপালে, গালে, গলায়, ঠোঁট পর্যন্ত বাদ দেয়নি সুমি। সজীব ইচ্ছা মতো গালি দিয়েও সুমির থেকে ছুটতে পারছে না। সজীবের ফর্সা মুখটা লিপস্টিক দিয়ে লাল করে দিয়েছে সুমি। প্রত্যেকটা চুমুর দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। শেষে ঠোঁটে আরো গাঢ় করে লিপস্টিক দিয়ে সজীবের ঠোঁট দুটোতে চুমু দিল সুমি। এরপর ঠিক বসে একগাল হেসে নীলার দিকে তাকিয়ে বলল, দেখ নীলা, তোর পিচ্চি বরটাকে কত কিউট লাগছে এখন, একেবারে রসগোল্লা। সুমির কথার কাজ দেখে নীলা আর নিধি তো হেসে কুটি কুটি হয়ে শেষ। তৃপ্তি ঠোঁট টিপে হাসি আটকে কাছুমাছু হয়ে বসে আছে। সুমি নিজের ফোন বের করে ক্লিক ক্লিক করে কয়েকটা পিক তুলে নিল। সজীব তো কান্না করে দিয়েছে এবার। সুমি সর করে হেসে উঠে সজীবের কপালে আরেকটা চুমু দিয়ে বলল, নেন পিচ্চি দুলা ভাই, আপনার ইজ্জত আমি নিয়ে নিলাম, এবার আপনি যেতে পারেন। এই বলে সজীবকে কোল থেকে নামিয়ে দিল সুমি। সজীবের অবস্থা দেখে নীলা আর নিধি আরো হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। সজীব একটা টিস্যু নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আর সুমির 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। লুচ্চি মাইয়া, আমি ছোট বলে আমার ইজ্জত নিয়ে গেছে, বড় হলে দেখাই দিতাম আজ তোরে। এখন আমার রিমির কি হবে? এই বলে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে কাঁদতে লাগলো সজীব। হঠাৎ নিজকে দেখে দৌড়ে নিজর কাছে চলে গেল সে। সজীবকে দেখে নিজ তো অবাক। দাঁত কেলিয়ে সজীবকে 2 হাত দিয়ে কোলে তুলে নিয়ে নিজ বলল, আপনার এই হাল কে করেছে শালাবাবু? ওই বুড়ি নীলার বেস্ট ফ্রেন্ড, কি যেন নাম ওর? হ্যাঁ হ্যাঁ, সুমি। আমার রিমি ঠিক বলে, নীলা একটা বুইড়া বেটি, মাথার মধ্যে গোবর। আমারে পিচ্ছি বর বানাইয়া সুমি শাকচুন্নির হাতে তুলে দিয়েছে। এখন আমার রিমির কি হবে? আমার ইজ্জত নিয়ে গেছে ওই শাকচুন্নি। নিটোর কথা শুনে সজীব এই বলে কাঁদতে লাগলো। নিটোর সামনে দাঁড়িয়ে ছিল জ্যাক আর রাহুল। সজীবের কথা শুনে তারা তো হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। জ্যাক আর রাহুলকেও ইনভাইট করেছে নীলা। যাই হোক, নিটু সজীবকে নিয়ে ওয়াশরুমে চলে আসলো। এরপর সজীবকে ফ্রেশ করিয়ে দিয়ে নিজেও একটু পরিপাটি হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। সজীব এখনো হেঁচকে তুলে কেটে যাচ্ছে, কারণ তার ধারণা সুমি তার সব লুফে নিয়েছে। তার ইজ্জত সব নিয়ে গেছে সুমি। নিজ বোঝাচ্ছে সজীবকে যে সুমিটাকে ছোট ভাই হিসেবে কয়েকটা চুমু দিয়েছে, এর চাইতে বেশি কিছু না। কিন্তু সজীব বলছে, এই মেয়ে বলছে আমার সব ইজ্জত নিয়ে গেছে, তুমি এখানে থাকলে বুঝতা। করে কেমনে আমার চুম্মা দিচ্ছিল। এখন আমার রিমির কি হবে? এগুলো শুনলে আর আমাকে চুমু খাবে না। এই বলে হেঁচকে তুলতে লাগলো সজীব। নিদ্র পড়ে গেল বিপাকে। একে এখন সালমার কাছে দিয়ে আসলে একটা গন্ডগোল পাঠিয়ে দেবে। নিজের কাছেও রাখতে পারছে না, কারণ এখানে পরিচিত অনেক লোকজন আছে। সজীবকে এভাবে কাঁদতে দেখলে কি না কি ভাববে তারা। নিদ্র সজীবকে হালকা ধমক দেয়, এতে সজীব একদম চুপ হয়ে যায়। দুপুর 2টা বাজে। খাওয়া দাওয়া শেষ করে তৃপ্তি, নীলা, সুমি আর নিধি বসে আছে তৃপ্তির রুমে। কাল রাত বেশ আমোদের সাথে কাটিয়েছে ওরা। হাই হুল্লোড় চলছে নীলাদের ফ্ল্যাটে। ওখানে বসে আড্ডা দেওয়া সম্ভব না, তাই নিত্রদের ফ্ল্যাটে তৃপ্তির রুমে আড্ডা বসিয়েছে ওরা। বিয়েটা রাতে ফেলেছে ইমান, কারণ তার সাথে অনেকে আসবে এই বিয়েতে। আর সে যদি দিনে বিয়ে করে তাহলে কেউ আসতে পারবে না। সবারই নিজস্ব পেশা আছে, যার তরুণ বিয়ে রাতে হবে। সজীব তৃপ্তির কোলে বসে রাগে ফুঁসছে। সুমি, নীলা আর নিধি মিটমিট করে হাসছে। নীরবতা কাটিয়ে নীলা সজীবকে বলল, আমাকে জ্বালিয়েছিলি না গ্রামে, এখন কেমন লাগছে? বলেই হেসে উঠল নীলা। সাথে সুমি আর নিধি। সজীব কাঁদো কাঁদো মুখ করে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আমার ঢাকা আসাই ভুল হয়েছে, আর আসবো না আমি, আর জীবনও আর আসবো না। এই বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলো সজীব। তৃপ্তি ভাইয়ের মাথায় হাত বুলিয়ে রাগ কমানোর চেষ্টা করতে লাগলো।
হঠাৎ নীলা হাত বাড়িয়ে তৃপ্তির কোল থেকে টান মেরে সজীবকে নিজের কাছে নিয়ে গেল। সজীব লাফালাফি শুরু করে দিল। নীলা শক্ত করে সজীবকে জড়িয়ে ধরে মিষ্টি হেসে বলল, রাগ করছে বুঝি আমার পিচ্ছি বরটা? ওলে বাবালে। ওকে সরি আমার পিচ্ছি বর, আর কেউ তোমাকে কিচ্ছু করবে না, এই প্রমিস করছি। এই বলে সজীবের কপালে ছোট করে চুমু খেলো নীলা। সজীব রাগে গজগজিয়ে বলে উঠল, লাগবে না, তোমার সরি বলা লাগবে না। আমার ইজ্জত আরেকজনের হাতে তুলে দিয়ে এখন আদর দেখাতে আসছে। ছাড়ো বলছি আমাকে, আমি এখানে থাকবো না, আমি আম্মুর কাছে যাব। নীলার কথা শুনে এই বলে মোড়াতে থাকলো সজীব। কিন্তু নীলার থেকে কি ছোট সজীব ছুটতে পারে? নীলা শক্ত করে সজীবকে জড়িয়ে ধরে বলল, আমার তো বিয়ে হয়ে যাবে, তখন তো তোর সাথে দুষ্টুমি করতে পারবো না, তাই শেষবারের মতো দুষ্টুমি করে নিয়েছি, রাগ করিস না। এই বলে সজীবকে জড়িয়ে ধরে বসে থাকলো নীলা আর সজীবের রাগ ভাঙানোর চেষ্টা করতে লাগলো। হঠাৎ সজীবের ছোট কাঁধে তরল কিছু পড়তে চমকে ওঠে সে। ঘাড় কাত করে নীলার মুখের দিকে তাকালো সজীব। নীলার চোখ দিয়ে পানি পড়ছে। শত মেয়েদের ভালোবাসার মানুষটির সাথে বিয়ে হোক না কেন, পরিবারের জন্য মেয়েদের মন কাঁদবে। বিয়ের পর প্রত্যেকটা মুহূর্তে মনে পড়বে পরিবারের সাথে কাটিয়ে দেওয়া দিনগুলোর কথা, বন্ধু বান্ধবীদের সাথে কাটিয়ে যাওয়া দুষ্টু মিষ্টি সময়গুলোর কথা। নীলারও এখন মনে পড়ছে তার হাসি খুশি এই দিনগুলোর কথা, বাবা মায়ের সাথে মিষ্টি ঝগড়া করে কাটিয়ে দেওয়া সময়গুলোর কথা। রাত 12:30 বাজে। বিয়েটা হয়ে গেল ইমন আর নীলার। এখন বিদায়ের পালা। নাজমা বেগমকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে যাচ্ছে নীলা। নাজমা বেগমও মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছেন। আরাফাত সাহেব ইমনের পাশে দাঁড়িয়ে আছেন। তৃপ্তি, সুমিয়া, নিধি এক পাশে দাঁড়িয়ে আছে। নিদ্র, জ্যাক আর রাহুল আরেক পাশে দাঁড়িয়ে আছে। সালমা, আমেনা, ফরহাদ আর বজলুর আরেক পাশে। বাকি সবাই ধীরে ধীরে গাড়িতে উঠছে। নীলার নানু আর নানি নাজমা বেগম আর নীলাকে সামলাচ্ছেন। নাজমা বেগমকে ছেড়ে দিয়ে আরাফাত সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল নীলা। আরাফাত সাহেবের চোখ দিয়ে পানি পড়ছে, তবু তিনি মেয়েকে সামাল দিচ্ছেন। নীলাকে সাংসারিক কিছু কথা বললেন তিনি। অতঃপর সকলের থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো নীলা। নীলা গাড়িতে বসতেই ইমনও তার পাশে উঠে বসলো। চোখের সামনে থেকে গাড়ি হর্ন বাজিয়ে চলা শুরু করলো। গাড়িটা যতক্ষণ পর্যন্ত দেখা গিয়েছিল ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিল সবাই। গাড়িটা চোখের সামনে থেকে অদৃশ্য হতে সবাই নিজেদের গাড়িতে উঠে বসলো। বাড়িতে ফিরে আসার জন্য বাড়িতে এসে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। ক্লান্ত শরীর বেডের ওপর ফেলতেই ঘুমিয়ে পড়লো সবাই। খুব ভোরে কপালে ওষ্ঠের ছোঁয়া লাগতে ধীরে ধীরে চোখ দুটো খুললো তৃপ্তি। ঘুম জোড়ানো ঘোলাটে চোখে সে দেখলো সালমা তার পাশে আধা শোয়া হয়ে তার মাথায় হাত বোলাচ্ছে। তৃপ্তি কাত হয়ে সালমাকে জড়িয়ে ধরলো। সালমা বলে উঠল, আমরা চলে যাব এখন, উঠে নামাজ পড়ে নে তাড়াতাড়ি। সালমার কথা কানের মধ্যে যেতে সালমাকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসলো তৃপ্তি। এরপর চোখ দুটো ডোলে গোল গোল করে সালমার দিকে তাকিয়ে বলল, কি বলছো আম্মু তুমি? আসলে 2 দিন হলো না, তার মধ্যে এখন আবার চলে যাওয়ার কথা বলছো? সালমা বেড থেকে নেমে দাঁড়িয়ে শান্ত উদাস কণ্ঠে বললেন, থাকতাম আরো কয়েকদিন, কিন্তু তোর আব্বুর কাজ পড়ে গেছে, সামনের বছর ইলেকশন। এখন যদি উনি কোনো গাফিলতি করেন লোকদের মধ্যে, তাহলে হয়তো সামনের বছর তিনি পাস নাও করতে পারেন। এমনিতেই তোর আব্বুর পেছনে লোক লেগে আছে, একটু ছুতো পেলেই পুরো ইউনিয়ন রটিয়ে বেড়াবে তারা। সালমার কথা শুনে তৃপ্তি কি বলবে বুঝতে পারছে না। সে বেড থেকে নেমে সালমার হাত ধরে বিনয়ের সাথে বলল, আম্মু আজকের দিনটা থাকো না। সালমা তৃপ্তিকে ওয়াশরুমের ভেতর দিয়ে মোহিত কণ্ঠে বললেন, তোর আব্বু কড়া গলায় বলে দিয়েছে যে আজকেই যেতে হবে, কাল ওনার উপজেলা মিটিং আছে, এখন তাড়াতাড়ি উঁচু করে নামাজ পড়ে নে। এই বলে সালমা পেছনে ঘুরে তৃপ্তির রুম থেকে বেরিয়ে যেতে বলল, আম্মু আমি বলছি তাড়াতাড়ি উঁচু করে নামাজ পড়ে নে। তৃপ্তিকে থামিয়ে দিয়ে কর্কশ গলায় কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেলেন তিনি। তৃপ্তি অতৃপ্তির নিঃশ্বাস ফেলে উঁচু করতে লাগলো। কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে তৃপ্তি। সালমা, বজলুর আর সজীব ভোরে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে গ্রামের উদ্দেশ্যে। আমিনার ফরহাদ অনেক রিকোয়েস্ট করেছে বজলুর আর সালমাকে কিছুদিন থাকার জন্য, কিন্তু বজলুরের এক কথা, উনি এখন কোনোভাবেই থাকতে পারবেন না, ওনাকে গ্রামে যেতেই হবে আজ। তাই আমিনার ফরহাদ তাদের বেশি জোরাজোরি করলো না। ভোর 5টায় বেরিয়ে গেছে তারা। এখন বাজে 9:30। তৃপ্তি বাইকের উপর বসে আছে চুপচাপ। নিত্র এক মনে বাইক চালাচ্ছে। আজ কলেজে যাওয়ার মানে বুঝতে পারছে না নিত্র। গতকাল এত রাত অব্দি জেগে এখন আবার কলেজ করা, দূর এই মেয়ের মতি কিছুই বুঝতে পারছে না সে।
কাঁচা ঘুম থেকে নিত্রকে টেনে তুলে নিয়ে আসছে তৃপ্তি। এদিকে তৃপ্তি নিকাবের ভেতর দিয়ে ঠোঁট টিপে হাসছে। কলেজের ভিতরে বাইক পার্ক করতে তৃপ্তি বাইক থেকে নেমে সোজা হয়ে দাঁড়িয়ে নিত্রকে বলল, আজ থেকে আমার বাইক চালানো শেখা শুরু। ঠিক 12টা বাজে বাইক নিয়ে এখানে চলে আসবা। নিত্র ভ্রুকুঞ্চন করে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তি নিত্রর উত্তরের আশা না করে সেখান থেকে লম্বা পা ফেলে চলে গেল। নিত্র মাথার উপর হাত দুটো তুলে তৃপ্তির যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর আবারও বাইক স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসলো, কারণ তার ঘুম যে এখনো পুরো হয়নি। এদিকে ক্লাসরুমে বেঞ্চের ওপর বসে এক মনে কিছু ভেবে যাচ্ছে তৃপ্তি, আর কিছুক্ষণ পর পর ঠোঁট কামড়ে হাসছে। জুই এখনো আসেনি, তাই ব্যাগ থেকে ফোন বের করে জুইকে একটা মেসেজ পাঠালো সে। সাথে সাথে রিপ্লাই আসলো, কলেজের কাছাকাছি আছি, একটু সময় লাগবে, বসে থাক, জায়গা থেকে নড়বি না কিন্তু। মেসেজটা দেখে মুচকি হাসলো তৃপ্তি। এরপর ফোনটা আবারও ব্যাগের মধ্যে পড়ে নিয়ে জুইয়ের জন্য ওয়েট করতে লাগলো। কিন্তু কি যেন একটা ভাবনার মাঝে পড়ে গেল সে। আবেগী মন বারবার ঢেউ খেলে তাকে হাসাচ্ছে। মাথা নাড়িয়ে নানা করছে তৃপ্তি, কিন্তু বারবারই আবেগটা তাকে ঘিরে ধরে হাসছে। নভেম্বরের 28 তারিখ বিকেল 5টা বাজে। গুনতে গুনতে পেরিয়ে গেছে কয়েকটি মাস। এই কয় মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তৃপ্তি শুধু বাইক চালানোই নয়, সে এখন কার পর্যন্ত চালানো শিখে গেছে। নিত্র অনেক বিরক্ত এতে। সে তো সাফ না করে দিয়েছিল কোনোভাবেই গাড়ি চালানো শেখাবে না, কিন্তু তৃপ্তি ফরহাদ আর আমিনাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিয়েছে, যার কারণে নিত্রকে বাধ্য হয়ে শেখাতে হয়েছে। আর আজ এই বিকেলে তাকে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ তৃপ্তির, এখন ফলাফলের অপেক্ষা। বাইক হাওয়ার বেগে চালাচ্ছে তৃপ্তি। পেছন থেকে নিত্র তৃপ্তিকে জড়িয়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে বসে আছে। এই মেয়ের হাবভাব নিত্র কিছু বুঝতেই পারছে না। কোথায় নিয়ে যাচ্ছে তাকে? বাইক চালানো শিখিয়ে ভুল করেছে নিত্র এবার হাড়ে হাড়ে বুঝতে পারছে। যখন তখন চাবি নিয়ে হুটহাট করে নিত্রকে টেনে বাইকের পেছনে বসিয়ে বাইক চালানো শুরু করে দেয় তৃপ্তি। তাকে জড়িয়ে ধরতে বলে। নিত্রর ইচ্ছে না থাকা সত্ত্বেও জড়িয়ে ধরতে হয়, না হলে মহারানী তাহলে বেগুনে জ্বলে ওঠে। এদিকে তৃপ্তি হেলমেটের ভেতর ঠোঁট কামড়ে হাসছে, কারণ আজ তার সবচাইতে খুশির একটা দিন। আজ তার একটা স্বপ্ন পূরণ হয়েছে। প্রিয় মানুষটি তাকে জড়িয়ে ধরে বসে আছে, আর সে বাইক চালাচ্ছে। এমন মুহূর্ত কয়টা মেয়ের কপালে হয়? শ্যামলী শিশু পার্কের সামনে এসে বাইক দাঁড় করালো তৃপ্তি। নিদ্র তৃপ্তিকে ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসলো। শিশু পার্কের সামনে বাইক দাঁড় করিয়েছে দেখে নিদ্র বিরক্তিকর ভঙ্গিতে বলল, সমস্যা কি তোর? এখানে বাইক দাঁড় করছিস কেন? তৃপ্তি বাইকের চাবি বাইকে থেকে খুলে হাতে নিয়ে বলল, এখানে একটু ঘুরবো। জুয়ের কাছ থেকে শুনেছি ভিতরটা নাকি অনেক সুন্দর। তৃপ্তির কথা শুনে নিদ্র আবারও বিরক্ত হয়ে চোখ মুখ কুঁচকে বলল, ঢাকা শহরে কি পার্কের অভাব পড়েছে? যদি আমাকে শিশু পার্কে নিয়ে আসলে। তৃপ্তি এবার দাঁত কটমট করে বলে উঠল, কথা কম বলে বাইক থেকে নামো। আমার মন চেয়েছে এখানে ঘুরতে, তাই এখানে আসছি। তোমার ভালো না লাগলে তুমি যেতে পারো, আমি ভিতরটা ঘুরে দেখবো। নিদ্র এবার আর কিছুই বলল না, সোজা বাইক থেকে নেমে দাঁড়ালো। তৃপ্তি বাইক থেকে নেমে বোরখাটা একটু ঠিক করলো। এরপর মাথা থেকে হেলমেট খুলে হিজাব ঠিক করে পার্স থেকে নিকাব বের করে তা পরে নিল। নিদ্র শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে তৃপ্তিকে। এই পর্যায়ে তৃপ্তি নিদ্রর এক হাত হেলমেট ধরিয়ে দিল, আর এক হাত নিজেই 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, এবার চলো, আমার অনেক দিনের শখ এখানে ঘোরার। নিদ্র আর মুখ খুলে কিছুই বলল না, তৃপ্তিকে নিয়ে পার্কের মধ্যে প্রবেশ করলো। লিয়া, এই লিয়া উঠ। উফ মম, ঘুমোতে দাও না, কেন ডিস্টার্ব করছো? লিয়ার কথা শুনে লিয়ার আম্মু দুবানা বেগম লিয়ার গায়ের ওপর থেকে কম্বল টানবে সরিয়ে নিল। লিয়া চোখ মুখ কুচকে তার মায়ের দিকে তাকালো। দুবানা বেগম চোখ রাঙিয়ে বললেন, মার্কেটে যাওয়ার কথা ছিল তোর, আর তুই এই ভর দুপুর বেলা পড়ে পড়ে ঘুমাচ্ছিস? লিয়া হাই তুলে শোয়া থেকে উঠে বসলো। এরপর বেডের পাশে পা দুটো নামিয়ে বলল, এই দুপুরবেলা মার্কেটে যাব না, বিকেলের দিকে যাব। তাই বলে খাওয়া দাওয়া করবি না? এই দুপুরবেলা কেউ ঘুমোয়? লুবানা বেগমের কথার জবাব না দিয়ে লিয়া তার গায়ের টি শার্ট খুলে ফেলল। এরপর ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো। লুবানা বেগম চোখ দুটো নামিয়ে ছি করে পেছন থেকে বলে উঠলেন, তোর কি লাজ লজ্জা নেই লিয়া? এত বড় দামড়া মেয়ে হয়ে আমার সামনে এমন করতে তো লজ্জা করে না? লুবানা বেগমের কথা শুনে লিয়া পেছনে ঘুরে লুবানা বেগমের দিকে তাকিয়ে হেসে উঠে বলল, এখানে লজ্জার কি আছে মম? আমি যখন ছোট ছিলাম তখন তো তুমি
লিয়াকে থামিয়ে দিয়ে লুবানা বেগম কপট রাগ দেখিয়ে বললেন, তখন তুই ছোট ছিলি, তাই তোকে খাইয়েছি, শাওয়ার করিয়েছি। এটা প্রত্যেকটা মায়েরই কর্তব্য। কিন্তু এখন তুই বড় হয়েছিস, মমের সামনে নগ্ন হতে তোর লজ্জা করে না? আমরা বাঙালি মেয়ে, আমাদের কিছু কালচার আছে, আমাদের তা মেনে চলতে হবে। ফরেনার মেয়েদের মতো চলাফেরা করলে আমাদের হবে না, আমরা মুসলিম। লুবানা বেগম আরো কিছু বলার আগে লিয়া মুখ ভেঙচি কেটে বলল, আমরা মুসলিম জাতি, আমাদের এভাবে চলাফেরা যাবে না। সব সময় বোরখার ভেতর থাকতে হবে, পর পুরুষের সামনে নিজেকে আড়াল করে রাখতে হবে। এই কথাগুলোই তো বলতে চাইছো তুমি? শোনো মম, এটা লন্ডন, এখানে তোমার কথা শুনে চলাফেরা করতে পারবো না। আর আমি তো বাহিরের কারোর সামনে এমন ভাবে যাই না, শুধু তোমার সামনে এমন করি। পর পুরুষ তো দূরের কথা, আর আমার স্বপ্নের পুরুষ আছে, আমি অন্য কারোর সাথে। আমার সামনে এমন করতে পারবি না, কারণ এটা পাপ। আমি শেষবারের মতো তোকে বলছি, নিজের চলাফেরার ধরন পাল্টা, এতে তোর সুন্দর একটা জীবন হবে। না হলে বাহিরের নরহিংস্র পশুরা তোর এই সুন্দর দেহটাকে ছিঁড়ে খাবে। আমি আমার বড় মেয়েকে হারিয়েছি, তোকে হারাতে চাই না মা, নিজেকে আড়াল কর। এটা বলে লিয়ার গায়ের টি শার্টটা জড়িয়ে দিয়ে লিয়ার রুম থেকে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেলেন লুবানা। লিয়া ডান হাতে তালু দিয়ে ডান চোখের কোণের পানি মুছে নিল। এরপর ওয়াশরুমে চলে গেল, কারণ সে এখন শাওয়ার নেবে। এরপর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলের দিকে মার্কেটে যাবে শপিং করতে। রাত 10:28। ড্রয়িং রুমে সোফার উপর বসে টিভি দেখছে তৃপ্তি। তার পাশে আমেনা সোফার উপর বসে টিভি দেখছে। পার্ক থেকে ঘোরা ফেরা করে 7টার দিকে বাড়িতে ফিরে আসে তৃপ্তি। বেরিয়ে যায়। তৃপ্তির মনটা আজ বেশ ফুরফুরে। যাই হোক, কিছুক্ষণ পরপর আর চোখে আমেনাকে দেখছে তৃপ্তি। আমেনা চোখ মুখ কুঁচকে টিভির দিকে তাকিয়ে আছে। ওনার খুব বিরক্তি লাগছে। কয়েকদিন ধরে ইন্ডিয়ান সিরিয়াল দেখা শুরু করেছেন তিনি। এই সময়টাতে একটা নাটক দেয়, নাটকটা দেখে ওনার ভালো লাগে। কিন্তু আজ তৃপ্তি টিভিতে কার্টুন চালিয়ে বসে আছে। আমেনা এবার তৃপ্তির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, দে না সিরিয়ালটা, নাটকটা শেষ হয়ে যাবে তো। তৃপ্তি টিভির দিকে তাকিয়ে আনমনা হয়ে বলে উঠল, এসব নাটক দেখে আমাকে পরে শাস্তি দিবে তুমি, আমি চাই না। আমার তৃপ্তির কথাগুলো আবছা কানে বাজতেই আমেনা চোখ বড় বড় করে তৃপ্তির দিকে তাকিয়ে বলে উঠল, কি? আমেনার কি শব্দে তৃপ্তি হুঁশ ফেরে। শামতামতা করে মাথা চুলকে বলল, আ- 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 উম, না মানে বলছিলাম, নাটক দেখলে মানুষ খারাপ হয়ে যায়। আমার আম্মু বলেছে কখনো ওসব নাটক দেখতে নেই, ওগুলো নাকি পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি করে। তৃপ্তির কথা শুনে আমেনা চোখ দুটো ছোট ছোট করে বললেন, ওই আমি কি গাধা? আমি কিছু বুঝি না নাকি যে মূর্খদের মতো ঝামেলা করব? এই নাটকটার মধ্যে বউ শাশুড়ির ঝগড়া আমার সেই লাগে, তাই এই নাটকটা একটু দেখি। এখন তাড়াতাড়ি চটপট সিরিয়াল দে। আমেনার কথা শুনে তৃপ্তি অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, ওই বউ শাশুড়ির ঝগড়ার জন্যই তো ওই সিরিয়াল আমি দেব না। এগুলো শিখে আমাকে পরে শাস্তি করার ধান্দা। আমেনা তৃপ্তির দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করে বলে উঠলেন, একই বিড়বিড় করছিস তুই? তাড়াতাড়ি সিরিয়াল দে। আজকে শাশুড়ি বউকে একটা চড় মারবে, তারপর একটা বাজ পড়বে বউয়ের মাথায়, বউ মাথা ঘুরে পড়ে যাবে, শাশুড়ি মুখ ভেঙচি কেটে সেখান থেকে চলে যাবে। তাড়াতাড়ি সিরিয়ালটা দে, সিনটা চলে যাবে তো। আমেনার কথা শুনে তৃপ্তি শুকনো ঢোক গেলে টিভি অফ করে দিল। আজ তো আমেনাকে কোনোভাবেই এই সিরিয়াল দেখতে দেবে না তৃপ্তি। রিমোট থেকে ব্যাটারি খুলে হাতে নিয়ে আর দৌড়ে নিজের রুমে চলে আসলো সে। আজ আমেনাকে এই সিন দেখতে দেবে না তৃপ্তি, নাহলে ভবিষ্যতে যে তার কপালে দুঃখ থাকবে। কেমন আছেন শাশুড়ি মা? বোনের অপর পাশের মেয়েটির কথা শুনে আমেনার কপালে ঘাম জমা হলো। বাড়ির সবাই ঘুমে বিভোর। রাত প্রায় 1টা বাজে। নিজের রুমের বারান্দায় কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে আমেনা। ডান হাত দিয়ে কপালের ঘাম মুছে আমেনা বলল, আমি ভালো আছি, তোরা কেমন আছিস? আমেনার কথা শুনে মেয়েটি মৃদু হেসে উঠে বলল, আমিও ভালো আছি, সবাই ভালো আছে। শাশুড়ি মা, সবাই কি ঘুমিয়ে গেছে? আমেনা চোখ দুটো বুঝে নিলেন। এরপর বললেন, হ্যাঁ, ঘুমিয়ে গেছে। ওকে কি বলেছেন যে আমি কাল আসছি? আমতা আমতা করে বলল মেয়েটি।
মেয়েটির কথা শুনে আমেনা চট করে চোখ খুললেন। কাল তো 29 তারিখ, উনি এটা ভুলে গেছেন। হালকা ঠান্ডা পড়া কুয়াশার মাঝে দাঁড়িয়ে আমেনা ঘামছে। পরীর অপর পাশের মেয়েটিকে তিনি বললেন, না, এখনো জানানো হয়নি। কাল কখন রওনা দিবি? মেয়েটি একটু সময় চুপ থাকলো, এরপর বলল, সে আমি সময় মতো বলল, তবে এতটুকু জেনে রাখো, কাল সন্ধ্যায় ওকে এয়ারপোর্টে পাঠিয়ে দেবে। রাত 8টা নাগাদ হয়তো আমি পৌঁছে যাব। মেয়েটির কথা শুনে আমেনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিক আছে, এখন রাখছি তাহলে, ঘুম আসছে। মেয়েটি খিলখিলি হেসে উঠে বলল, আচ্ছা, ঘুমাও। রাত তো আর কম হলো না। তোমার শরীরের যত্ন নাও। ভালো থাকো। বাই। তোরাও ভালো থাকিস। এই বলে কান থেকে ফোন সরিয়ে চোখের সামনে নিয়ে আসলো আমেনা। মেয়েটি কল কেটে দিয়েছে। টুটু করে কয়েকটা আওয়াজ হয়েছে। আমেনা চোখের কোণের পানি মুছে বলে উঠলেন, আমি কি করব এখন বল? তোর মন যে আমি ভাঙতে চাইনি, আমাকে মাফ করে দিস। আমি ভেবেছিলাম আমার ছেলে আর কারো উপর ভালোবাসার অধিকার ফেলবে না, কিন্তু আমি কেমন বোকা দেখ। মানুষের যে দ্বিতীয় ভালোবাসাও হয় এটা আমার জানা ছিল না। আর দ্বিতীয় ভালোবাসা প্রথম ভালোবাসার থেকে এতটা যে গভীর হয় আমি জানতাম না। মাফ করে দিস আমায়। সকাল 7:30 বাজে। তৃপ্তি কফির কাপ হাতে নিয়ে নিজের রুমের বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চারপাশে তাকিয়ে দেখার মতো তেমন কিছু নেই। বড় বড় দালান বাড়িয়ে নিচে গাড়ির ফোফা শব্দ, থেকে থেকে কিছু চড়ুই পাখি কিচিরমিচির শব্দ করে এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে। তারা তাদের নিজ খাবার খুঁজতে ব্যস্ত। নভেম্বর মাস শেষ হতে চলেছে। সকালের দিকটা কুয়াশায় ভরে ওঠে। তৃপ্তি কফির কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। গরম কফির কাপ থেকে ধোঁয়া হচ্ছে। এই সময়টায় অন্যরকম ফিলিংস হচ্ছে তৃপ্তির। হঠাৎ কোমরে ঠান্ডা হাতে স্পর্শ লাগতে থমথম খেয়ে কেঁপে উঠল সে। ঘাড়ে ঠান্ডা শীতল একজোড়া ঠোঁট এসে ঠেকলো। তৃপ্তি ঘাড় মুছড়ে ছোট জোড়া নিজের ঘাড় থেকে ছড়িয়ে নিল। এরপর পেছনে ঘুরে লোকটির দিকে তাকিয়ে নীটু মুচকি হেসে তৃপ্তিকে আবারও সামনের দিকে ঘুরিয়ে পেছন থেকে নিজের সাথে মিশিয়ে নিল। তৃপ্তি ঠোঁট টিপে হেসে বলে উঠল, এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে যে আজ? একে একে শীতে আর ঘুমোতে ভালো লাগছে না, তাই উঠে গেছে। কেন, তোর কোনো সমস্যা? তৃপ্তির কথা শুনে নীটু এই বলে নিজের হাত দুটো ধীরে ধীরে তৃপ্তির পেটের উপর নিয়ে এলো। তৃপ্তি মোচড় দিয়ে চোখ মুখ খিচে বলে উঠল, ভাইয়া, তোমার হাত দুটো ভীষণ ঠান্ডা, সরাও, ঠান্ডা লাগছে আমার। নীটু তৃপ্তির কাঁধে থুতনি ঠেকিয়ে আদুরে গলায় বলল, ঠান্ডা হাত দুটো গরম করতেই তো এখানে আসা। আমার হাত দুটো গরম না হওয়া পর্যন্ত আমি তোকে ছাড়ছি না। নীটুর কথা শুনে তৃপ্তির মাথায় দুষ্ট বুদ্ধি নাড়া দিল। তবে এমনটা করলে যে নিজেও ব্যথা পাবে, কিন্তু এখন কিছু করার নেই তৃপ্তির। এই হাত দুটোর অত্যাচার থেকে বাঁচার এটাই এখন একমাত্র উপায়। তৃপ্তি গরম কাপের নিচটা নীটুর হাতে ছুঁয়ে দিল। নীটু আ করে তৃপ্তির থেকে ছিটকে সরে এলো। তৃপ্তি খিলখিলিয়ে হেসে উঠল। নীটুর চোখ গরম করে তাকালো তৃপ্তির দিকে। তৃপ্তি সেদিকে পাত্তা না দিয়ে বলল, আমার সাথে এখন থেকে আর এসব করতে পারবে না। আমার পারমিশন ছাড়া এখন থেকে আমাকে আর ছুতে পারবে না। ছুলে আজকের মতো এমন গরম ছেঁকা দিব, তখন আমাকে দোষ দিতে পারবে না। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। নীটু তৃপ্তির কথা শুনে হামলার মতো তাকিয়ে আছে। এই মেয়ে বড়দের মতো করে কথা বলতে শিখলো কবে? তার মানে এখন থেকে একে ছুতেও পারমিশন লাগবে? নীটু মাথা চুলকে রিন্দি নিয়ে বলল, আজ একটু জড়িয়ে ধরে, ঠান্ডা লাগছে। এটা এখন সম্ভব না, কারণ তোমার মতো ঠান্ডা পানি আমার মতো গরম আগুনের কাছে আসতে পারবে না। আসলে আমার আগুন নিভে যাবে। নীটুর রিন্দি নিয়ে কথাগুলো শুনে তৃপ্তি এগুলো বলল। নীটু চোখ বড় বড় করে তৃপ্তির দিকে তাকালো। তৃপ্তিকে যত দেখছে তত অবাক হচ্ছে নীটু। এই কি সেই মেয়ে যাকে গ্রাম থেকে হাবাগোবা এনেছে? নীটু মুচকি হেসে তৃপ্তির দিকে পা বাড়িয়ে বলল, তাহলে তো আগুন নিভাতে হয়। কথাটা শুনে তৃপ্তি শুকনো একটা ঢোক গেল। নীটুর বরফের মতো ঠান্ডা শরীরকে তৃপ্তি এখন কোনোভাবেই সহ্য করতে পারবে না। তৃপ্তি ফ্লোরে কফির কাপটা রেখে রুমের দিকে যেই দৌড়াবে, অমনি নীটু তৃপ্তির হাত ধরে হ্যাচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল। তৃপ্তি করে বলে উঠল, ইস, এত ঠান্ডা কেন তোমার শরীর? নীটু
কিছু না বলে চট করে তৃপ্তিকে কোলে তুলে নিল। এরপর রুমের দিকে পা বাড়িয়ে বলল, শাওন নিয়েছে, তাই শরীর আমার ঠান্ডা হয়ে আছে। নিদ্রর কথা শুনে তৃপ্তি অবাক দৃষ্টিতে নিদ্রর দিকে তাকালো। নিদ্র তো কোনো সময় সকালে শাওয়ার নেয় না, তাহলে আজ হঠাৎ করে কি হলো যে এত সকালে শাওয়ার নিল? তৃপ্তির ভাবনার মাঝে নিদ্র তৃপ্তিকে এনে বেডে ফেললো। এরপর নিজ বেডের ওপর উঠলো আর তৃপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরে কম্বল গায়ে জড়িয়ে নিল। তৃপ্তি কেঁপে উঠলো নিদ্র ঠান্ডা শরীর আর হাতের ছোঁয়াপে। পা দুটোতে পেঁচিয়ে রেখেছে শোয়ার পর থেকে। নিদ্রর বরফের মতো ঠান্ডা পা দুটো তৃপ্তির আগুনের মতো গরম পা দুটোকে বরফ বানিয়ে দিচ্ছে। তৃপ্তি নিদ্রর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। নিদ্র মৃদু হেসে বলল, তুই না আগুন, মানুষ তো শীতের দিনে আগুনের কাছে আসে গরম হতে, তাই আমিও তোর কাছে এলাম তোর আগুন নেভাতে। কিন্তু না, আমি তোর আগুন নেভাবো না। তোর আগুন নেভে গেলে আমি গরম হবো কি করে? তাই তোর আগুন আর একটু বাড়িয়ে দিতে কাট দেবে এবার। এই বলে নিদ্র তৃপ্তিকে এরও একটু নিজের সাথে মিশিয়ে নিল। তৃপ্তি নিদ্রর কথাগুলো কিছু বুঝতে পারল না। সে ভ্যাল ভ্যাল করে নিদ্রর দিকে তাকিয়ে রইল। হঠাৎ নিদ্র নিজের ঠোঁট জোড়া দ্বারা তৃপ্তির ঠোঁট জোড়া বন্ধ করে নিল। তৃপ্তি কেঁপে উঠে চোখ খিচে বুঝে নিল। নিদ্র ঠান্ডা উষ্ণার থর তৃপ্তির তপ্ত উষ্ণ উষ্ণাদ্বারের ভিতরে চলে গেল। তৃপ্তি নিদ্রর পিঠে টি শার্ট খামচে ধরল। আজ অনেক দিন পর আবারও এই ছোঁয়া পেল সে। কান দুটো কেমন গরম হয়ে উঠল তৃপ্তির। বুকের ভেতর ধুকপুক ধুকপুক ঢাক ঢোলের মতো বাজতে লাগলো। হঠাৎ তৃপ্তির কোনো কিছু একটা মনে হতেই নিদ্রকে নিজে থেকে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করলো, কিন্তু নিদ্র শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর নিদ্র তৃপ্তির ঠোঁট জোড়া থেকে নিজের ঠোঁট জোড়া আলাদা করল। এরপর তৃপ্তির নাকের সাথে নিজের নাক ঘষে বলল, কফিটা তো জোস হয়েছে, কে বানিয়েছে? কথাটা শুনে তৃপ্তির লজ্জায় কান দুটো আরো গরম হয়ে উঠল। সেই চোখ বোঝা অবস্থায় মাথা নিচু করে নিদ্রর বুকের দিকে নিয়ে ঢিমঢিমিয়ে বলল, আমি বানিয়েছি। কথাটা শুনে চট করে তৃপ্তিকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসলো নিদ্র। এরপর বেড থেকে নেমে সোজা বারান্দায় চলে আসলো। কফির কাপটা ফ্লোরে কেমন চুপ করে বসে আছে। নিদ্র কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিল। অতঃপর মুচকি হেসে রুমের ভেতরে আবারও আসলো। তৃপ্তি চোখ গোল গোল করে নিদ্রর দিকে তাকিয়ে আছে। নিদ্র ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে বলল, কফিটা সেই মজা হয়েছে। কাল থেকে প্রতিদিন সকালে আমার জন্য এক কাপ কফি বানিয়ে আমার রুমে নিয়ে আসবে। বলতে বলতে তৃপ্তির বেডের পাশে এসে পড়লো নিদ্র। তৃপ্তি ভাবনার মাঝ থেকে বেরিয়ে কিছু বলতে যাবে, তার আগে নিদ্র হাতের একটা আঙুল তৃপ্তির ঠোঁটে রাখলো। তৃপ্তির কথা বন্ধ হয়ে গেল। নিদ্র ঝুঁকে তৃপ্তির কপালে একটা চুমু খেয়ে বলল, আজ সারাদিন বাসায় আসতে পারবো না, টেক কেয়ার, ওকে? এই বলে নিদ্র কফির কাপে চুমুক দিতে দিতে তৃপ্তি রুম থেকে বেরিয়ে গেল। তৃপ্তি ঠাই বসে রইল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এতক্ষণ তার সাথে এগুলো কি হয়ে গেল ভাবছে সে। নিদ্র তার খাওয়া কফি খাচ্ছে ভেবে লজ্জা কিন্তু হাসি দিয়ে একটা বালিশ মুখের ওপর এনে ধাপ করে শুয়ে পড়ল তৃপ্তি। বিকেল 4টা বাজে। নিদ্র ক্লাবে আসলো। ক্লাবের ভেতর প্রবেশ করে অবাক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল নিদ্র, কারণ তার সামনে সাব্বির, রাশেদ আর সুজন বসে আছে। নিদ্রকে দেখে সাব্বির, রাশেদ আর সুজন এসে মারতে লাগলো। রাশেদ রাগে গজগজ করতে করতে বলল, সালা, সে সকাল 11টা থেকে তোর জন্য ওয়েট করছি আর এখন বিকাল 4টা বাজে। আজ তো তোরে। আমি কি জানতাম যে তোরা আজ আসবে? অফিসে একটা কাজ ছিল, তাই অফিস যেতে হয়েছে আজ। কাল রাতেও তো তোদের সাথে কথা বললাম, তখন তো তোরা কিছুই বলিস নি। সাব্বির, সুজন রাশেদকে নিজের থেকে ছাড়িয়ে বলল নিদ্র। সুজন হা হা করে হেসে উঠে বলল, তোদের সারপ্রাইজ দেওয়ার জন্য তোদের কিছু বলিনি, কিন্তু দেশে এসে তোকে অনেকগুলো কল করছি, তোর ফোন অফ কেন? সুজনের কথা শুনে নিদ্র একটা চেয়ার টেনে বসে বলল, তোরা দেশে আসলি কখন? সকাল 9টায় এয়ারপোর্টে, তারপর এখানে আস্তে আস্তে প্রায় 11টা বেজে গিয়েছিল। নিদ্রর কথা শুনে সাব্বির বলল। রাশেদ একটা চেয়ার টেনে বসে বলল, বাদ দে, এখন বল তোর ফোন অফ কেন? নিদ্র রাশেদের দিকে তাকিয়ে বলল, অফিস গিয়েছিলাম, বাবার একটা কাজ পড়ে গেছিল, তাই আমাকে আজ অফিস যেতে হয়েছে। ফোনটা ভুলে বাসায় ফেলে আসছে। এই বলে নিদ্র চেয়ারে হেলান দিয়ে ক্লান্তির একটা নিঃশ্বাস ছাড়লো। সাব্বির আবারও সুজন চেয়ারে টেনে বসলো। নিদ্র সবার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, তা তোরা হঠাৎ করে দেশে কেন? নিদ্রর কথা শুনে সাব্বির বলল, হঠাৎ কোথায়? তুই কি ভুলে গেছিস যে আমরা সবাই মিলি হ্যাপি নিউ ইয়ার একসাথে করবো বলছি? সাব্বিরের কথা শুনে নিদ্র 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বলল, আসলে ভুলে গেছিলাম, আমার ভীষণ খিদে পেয়েছে, দুপুরে খাওয়া হয়নি।
ভেবেছিলাম বাসায় গিয়ে খাবো, কিন্তু এখন আর বাসায় যাবো না। রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেব। তোরা কিছু খাবি? আরে না, আমরা একটু আগে খেয়ে আসছি, তুই গিয়ে খেয়ে আয় যা। এতক্ষণ পর্যন্ত রাহুলের জ্যাক চুপ ছিল। এবার জ্যাক আড়ামোড়া ভেঙে হাত ওপরে তুলে বলল, আমারও খাওয়া হয়নি ভাই, আমিও খাবো, চল। জ্যাকের কথা শুনে রাশেদ, সুজন, সাব্বির আর রাহুল চোখ বড় বড় করে জ্যাকের দিকে তাকালো। রাশেদ মুখ খুললো কিছু বলার জন্য, কিন্তু তার আগেই জ্যাক নিদ্রর হাত ধরে টেনে ক্লাব থেকে বের করে নিয়ে গেল। রাশেদ বিড়বিড় করে বলে উঠল, শালা পেটু, একটু আগে আমাদের সাথে এত খেলো আর এখন বলছো ওর নাকি খাওয়া হয়নি। ওই রাশেদ, তুই কি বিড়বিড় কর? রাহুল আরো কিছু বলার আগে রাহুলের ফোনে কল আসলো। রাহুল ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আন্টি নাম ভেসে আছে। রাহুল তাড়াতাড়ি কল রিসিভ করে সালাম দিল। আমিনা সালামের জবাব দিয়ে বলল, নিদ্র কি ক্লাবে গেছে? রাহুল সামনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, তবে এখন খাওয়ার জন্য রেস্টুরেন্টে গেছে। কেন আন্টি? ও ক্লাবে ফিরে আসলে ওকে বাসায় আসতে বলবে। আচ্ছা তাহলে এখন রাখছি। ঠিক আছে আন্টি, ও ক্লাবে আসলে বলে দেব। রাহুলের কথা শুনে আমিনা আর কিছু না বলে কল কেটে দিল। প্রায় ঘন্টাখানেক পর নিদ্র ক্লাবে আসলো। সাথে জ্যাক দাঁত কেলিয়ে ক্লাবে প্রবেশ করলো। রাশেদ চড়চড়ি বলে উঠল, শালা এটা তোর পেট না কুয়া? আমাদের সাথে একবার খেলি, এখন আবার ওর সাথে। রাশেদের কথা শুনে সুজন পাশ থেকে বলে উঠল, রাশেদ, তুই আমার একমাত্র বোন, জামাইকে কিছু বলবি না? ওর পেট কুয়া হোক আর সমুদ্র হোক, এতে তোর কি? সুজনের কথা শুনে সবাই হেসে উঠল। রাহুল নিদ্রকে বলল, আন্টি কল করছে, তোকে বাসায় যেতে বলছে। এখনো যেতে বলছে? রাহুলের কথা শুনে নিদ্র একটু অবাক হয়ে বলল। রাহুল ফোনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এখনই যেতে বলছে, কোনো কাজ আছে হয়তো। নিদ্র সবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোরা থাক, আমি গেলাম। তাহলে কাল দেখা হচ্ছে। জানি এখন বাসায় গেলে এখানে আর আসবি না, তাই বলে দিলাম। সাব্বিরের কথা শুনে নিদ্র মুচকি হেসে ক্লাব থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা 6টা বাজে। তৃপ্তি ঠোঁট কামড়ে হেসে গাড়ি ড্রাইভ করছে, আর নিদ্র বিরক্ত হয়ে পাশের সিটে বসে আছে। এই মেয়েকে এখন কষে একটা থাপ্পড় মারতে ইচ্ছা করছে নিদ্র। এত করে বললো তোর যাওয়ার দরকার নেই, আমি একা যাই, ওখানে যদি কোনো সমস্যা হয়। কিন্তু এই মেয়ে কথাই শুনলো না। জীবনে নাকি কোনোদিন এয়ারপোর্ট দেখেনি, তাই সে এখন এয়ারপোর্ট দেখবেই। বাসায় পা রাখতেই আমিনা নিদ্রকে বলেছিল তাড়াতাড়ি এয়ারপোর্টে যেতে। নিদ্র কোনো প্রশ্ন করতেই আমিনা বলল, এয়ারপোর্টে গেলেই দেখতে পারবি। আমিনার কথা শুনে নিদ্র আর কোনো প্রশ্ন করেনি। তবে এদিকে তৃপ্তি যখন শুনলো নিদ্র একা এয়ারপোর্টে যাবে, তো সে আমিনার কাছে বায়না ধরে বসে সেও এয়ারপোর্টে যাবে। নিদ্র নিষেধ করা সত্ত্বেও আমিনা কিছু একটা ভেবে সম্মতি দিয়ে দেয়। তৃপ্তিকে আর বাইকে সে চটপট বোরখা, হিজাব, মেকআপ পরে নেয়। নিচে এসে আমিনের হাতে গাড়ির চাবি দেখে মুচকি হেসে সে, এরপর আমিনা কিছু বুঝে ওঠার আগে আমিনের হাত থেকে গাড়ির চাবি নিয়ে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে তৃপ্তি। নিদ্র এসে তৃপ্তিকে ড্রাইভিং সিটে দেখে রেগে যায়, কিন্তু কিছু বলতে পারেনি আমিনার জন্য। এমন মুখ করে বসে আছো কেন? আমার ভয় করে না বুঝি? গাড়ি ড্রাইভ করতে করতে শুকনো ঢোক গিলে বলল তৃপ্তি। নিদ্র চোখ গরম করে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, ভয় পেলে কখনোই আমার কথার বিরুদ্ধে যেতি না। নিদ্রর কথা শুনে তৃপ্তি মুখ বাঁকিয়ে মুচকি হেসে গাড়ি ড্রাইভ করতে লাগলো। প্রায় ঘন্টা দেড়েক পর এয়ারপোর্টে এসে পৌঁছালো তারা। তৃপ্তি গাড়ি পার্ক করলো। নিদ্র গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তৃপ্তিও গাড়ি থেকে নেমে নিদ্রর পাশে এসে দাঁড়ালো। মুখ হা করে চারপাশে দেখতে লাগলো তৃপ্তি। হঠাৎ নিদ্রর ডান দিক থেকে কেউ আওয়াজ করে নিদ্রকে ডাক দিল। নিদ্র আর তৃপ্তি সেদিকে তাকালো। তৃপ্তি দেখলো শার্ট প্যান্ট পরা একটা মেয়ে নিদ্রর দিকে দৌড়ে আসছে। তৃপ্তি কিছু বুঝে ওঠার আগে মেয়েটি নিদ্রকে হুমড়ি খেয়ে জড়িয়ে ধরলো। নিদ্র মেয়েটিকে জড়িয়ে ধরে একটা চক্কর দিল। আই এম সারপ্রাইজড লিয়া, হাউ? তুই আসবে আমাকে একটা কল করবি না? এই দাঁড়া, কি সমস্যা? এই লিয়াকে আর নিদ্রার আম্মুকে শাশুড়ি মা ডাকে, মেয়ে ডাকে। নেদ্রর আম্মুকে শাশুড়ি মা বলে ডাকে লিয়াই, আর লিয়া হলো নেত্রের মামাতো বোন। লো টেলা, সবকিছু ক্লিয়ার করে বল। তাহলে চুপ থাক। ওকে। লিয়া হলো নিদ্রর মামাতো বোন। ও 2 বছর পর পর দেশে আসে। যতবারই লিয়া দেশে আসে ততবারই নিদ্রকে বলে আসে, কিন্তু এবার নিদ্রকে না জানিয়ে চলে এসেছে লিয়া। লিয়াদের পুরো পরিবার লন্ডনে থাকে। লিয়া এখানে যে উদ্দেশ্যে আসছে এটা ওর পরিবারের কেউ জানে না। যাই হোক, লিয়াকে এইভাবে নিদ্র জড়িয়ে ধরায় তৃপ্তির আগে ফুঁসে উঠেছে। মুখে নিকাব থাকায় তা বোঝা যাচ্ছে না। হাতের চাবিটা শক্ত করে মুষ্টিবদ্ধ করে নেয় তৃপ্তি। এদিকে নিদ্র কিছুক্ষণ পর লিয়াকে নিজ থেকে ছাড়িয়ে দিল।
আমাকে একটা কল করলি না কেন? নিটোর কথা শুনে দিয়া মুচকি হেসে হাঁপ ছেড়ে বলল, এমনি তোকে কল করিনি, তোকে সারপ্রাইজ দেবো বলে। হুম, আজ 2টা সারপ্রাইজ পেলাম। যেমন? নিটো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আজ সকালে সাব্বির, রাশেদ আর সুজন আসছে আমাকে না জানিয়ে। এখানে একটা সারপ্রাইজ, আবার এখন তুই। হলো না 2টা? নিটোর কথা শুনে নিয়া রহস্যের হাসি দিয়ে ঠিক হয়ে দাঁড়িয়ে বলল, ওরা দেশে আসছে, তাহলে তো একটা ধামাক করতে হয়। নিটো চমকে উঠে বলল, এই না 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 না, বেচারা অনেক কষ্ট রিলেশনে গেছে, এবার কষ্ট দিস না ওদের। আগের বারে ধকল সামলাতে অনেক কষ্ট হয়েছে ওদের। নিটোর কথা শুনে রিয়া ঠোঁট কামড়ে হাসি আটকে বলল, সেটা পরে দেখা যাবে, এখন বাসায় চল, প্রচুর খিদে পেয়েছে। ফুপির হাতে রান্না খাওয়ার জন্য জিভে পানি চলে আসছে। বাই দ্য ওয়ে, তোর সাথে এই মেয়েটাকে? রিয়ার কথায় হুঁশ আসে নিটোর। সে পেছনে ঘুরে তৃপ্তির দিকে তাকালো। চোখ দুটো লাল হয়ে আছে মেয়েটার। নিটো কিছু বুঝতেই পারলো না। তৃপ্তি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। নিটো কি বলবে ভেবে পাচ্ছে না। সে আমতা আমতা করে বলল, ওর নাম তৃপ্তি, আমার চাচাতো বোন। ও আচ্ছা। এই বলে রিয়া তৃপ্তির সামনে গিয়ে বলল, হাই, আমি লিয়া। রিয়ার কথা শুনে গা জ্বলে গেল তৃপ্তির। তবু সে নিজেকে দমিয়ে রেখে একটু হাসার চেষ্টা করে বলল, আমি তৃপ্তি। কেমন আছেন আপু? ভালো। আচ্ছা চলো, যেতে যেতে কথা হবে। এই বলে লিয়া পেছনে ঘুরে নিটোর দিকে তাকালো। তৃপ্তি একবার পেছন থেকে লিয়াকে ভালো করে দেখে নিল। মেয়েটা প্রায় 5 ফুট 2 বা 3 ইঞ্চি লম্বা হবে। গায়ের রং বিদেশি সাদা মোল্লাদের মতো। তৃপ্তি নিটোর সামনে গিয়ে দাঁড়ালো। নিটো কিছু বুঝে ওঠার আগেই তৃপ্তি নিটোর হাতে গাড়ির চাবি দিয়ে গাড়ির পেছনের দরজা খুলে সিটে বসলো। তারপর ধপ করে গাড়ির দরজা লাগিয়ে দিল। তৃপ্তির ব্যবহারে নিটো বেশ বুঝতে পারছে মহারানী কোনো কারণে রাগ করেছে। নিটো পেছনের ডিকি খুলে দিল। রিয়া তার লাগেজগুলো পেছনে রাখলো। এরপর সামনে সিটে গিয়ে বসলো। নিটো গিয়ে ড্রাইভিং সিটে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিয়ে বাসার দিকে রওনা দিল। এদিকে তৃপ্তি রেগে আগুন হয়ে যাচ্ছে। নিটো লিয়ার সাথে হেসে কথা বলছে আর ড্রাইভ করছে। তৃপ্তি একদম সহ্য হচ্ছে না। রাগের কারণে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো তৃপ্তির। রাত প্রায় 1টা বাজে। সবাই অতল ঘুমে তলিয়ে আছে, কিন্তু তৃপ্তির চোখে ঘুম নেই। তার চোখের ঘুম হারাম হয়ে গেছে। চোখের পানি মুছে নিজ রুম থেকে বেরিয়ে আসলো তৃপ্তি। এরপর নিটোর রুমের সামনে এসে দাঁড়ালো। এয়ারপোর্ট থেকে বাসায় এসে সবার সাথে দেখা করে দোতলায় একটা রুমে চলে যায় লিয়া। রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে সেই আবারও রুমে গেছে। আর বের হয়নি। ক্লান্ত শরীর হওয়ায় হয়তো ঘুমিয়ে গেছে। তৃপ্তি নিটোর রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। নিটো স্বাভাবিকভাবে দরজা খুলে রেখে ঘুমোয়। তৃপ্তি দরজা ভালো করে লাগিয়ে দিল। তারপর নিটোর বেডের পাশে এসে দাঁড়ালো। নিটো অঘোর ঘুমে তলিয়ে আছে। তার কোনো হুঁশ নেই। হুঁশ থাকবে কি করে? সে তো আজ ঘুমের ওষুধ খেয়েই ঘুমিয়েছে। 2 দিন ধরে ঠিক মতো ঘুম হচ্ছে না তার। বেডের পাশে টেবিলের উপর ঘুমের ওষুধের পাতা দেখে তৃপ্তি মুচকি হাসলো। এরপর বেডের ওপর উঠে নিটোর গায়ের ওপর থেকে কম্বল একটু টেনে সরিয়ে নিল। অতঃপর নিটোর বুকের ওপর মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল তৃপ্তি। আর কম্বলটা গায়ের ওপর টেনে নিল। রুমের মধ্যে ছোট্ট একটা ডিম লাইট জ্বলছে। অনেক ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো। তোমাকে না পেলে মরেই যাব। তুমি যখন আপুটাকে জড়িয়ে ধরেছিলে, আমার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল এই বুঝি কেউ আমার নিঃশ্বাস কেড়ে নিচ্ছে। এত মেয়ে কেন তোমার পিছনে ঘুরে? তুমি একান্তই আমার হতে পারো না? রিঙ্গিনি কথাগুলো বলে ডান হাতে তালু দিয়ে চোখের পানি মুছল তৃপ্তি। এরপর নিটোর মুখে চিবুক ঠেকিয়ে নিটোর মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপুটা তো আমার চেয়েও দেখতে অনেক সুন্দর। তুমি কি আমাকে ভুলে যাবে? তোমার ওই শীতল ঠোঁট জোড়া ছোঁয়া কি আমি আর পাবো না? আমার যে বুকটা ফেটে যাচ্ছে। তুমি কি সত্যি আমার হবে না? ধীর কণ্ঠে কথাগুলো বলে 2 চোখের পানি ছেড়ে দিল তৃপ্তি। এরপর আবারও ডান হাত দিয়ে চোখের পানি মুছে মুচকি হেসে রিংডিনি বলল, কাল থেকে তোমাকে আমার পাশে পাবো কিনা জানি না, তবে আজ এই মুহূর্তে তোমার ছোঁয়া আমি নিয়ে নিচ্ছি। এই বলে একটু উপরের দিকে এসে নিটোর ঠোঁট জোড়াতে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল তৃপ্তি। অঘর ঘুমে তলিয়ে থাকা নিটো একটু নড়ে চড়ে উঠলো, কিন্তু তৃপ্তি ছাড়লো না। সে সামনে চুমু খেয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর নিটোর ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে হাঁপ ছাড়লো তৃপ্তি। এরপর নিটোর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে নিটোর বুকে মুখ গুজে নিটোকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লো সে।
খুব ভোরে নিজ রুমে ফিরে আসে তৃপ্তি। এরপর বেডের উপর শুয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুম আর তার হলো না। একটু পরেই আমিনা এসে টেনে ওয়াশরুমে দিয়ে চলে গেছে। তৃপ্তি উজু করে নামাজ পড়ে আবারও বেডের ওপর শুয়ে পড়ল। এক ঘুমের সকাল 10টায় ঘুম ভাঙলো তার।